আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রিয় সুধী, যে বাংলাদেশে অনেক কিছুর ভেতর দিয়ে একটা সরকার আসলো, যে সরকার আমেরিকার প্রেসক্রিপশনের সরকার, কিন্তু এই সরকারটি ক্ষমতায় আসার আগে বর্তমান সরকারের যিনি প্রধান তারেক রহমান সাহেব, তিনি লন্ডনে থেকে দুইটি কানেকশনের সাথে যোগাযোগ করেছেন। একটি ভারতীয় কানেকশন, একটি আমেরিকান কানেকশন। আমেরিকান কানেকশনের জন্য আমেরিকার বরপুত্র মোহাম্মদ ইউনুস ছিলেন, যাকে এখন বাংলাদেশের মানুষ বাটপার ইউনুস, কিস্তি ইউনুস হিসেবে সবাই চিনে। যার লোক কিস্তি দিতে দেরি হলে মানুষের ঘরে টিন খুলে নিয়ে আসে, গরু নিয়ে আসে, 30 থেকে 35% সুদ যিনি এই গরিব মানুষের রক্ত চুষে আহরণ করেন, তিনি আমেরিকার প্রতিভূ হিসাবে বাংলার মসনদে বসেছিলেন। সেই মসনদে বসা অবস্থায় ইউনুসের সাথে এই তারেক রহমানের একটি শলা পরামর্শ হয়েছে। সেই শলা পরামর্শে তিনি কনফার্ম করেছিলেন ইউনুসকে যে তিনি ক্ষমতায় যেতে পারলে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ দেবেন। খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনুস। এই সত্যটি দিয়েছিলেন তারেক রহমানকে, আর তিনি সেটা গ্রহণ করেছিলেন। এবং অন্যদিকে তলে তলে তিনি আমেরিকার পরিবর্তে ভারতের সাথেও একটা নেগোসিয়েশন করেছিলেন। ভারতের সাথে নেগোসিয়েশনটা কেন করেছিলেন? করেছিলেন এই কারণে যে বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছুর সাথে ভারতের একটা সম্পর্ক জড়িত। কেন জড়িত? জড়িত এই কারণে যে ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। আমাদের চাল, ডাল, লবণ, তেল, চিনি, যেই কোনো কিছুই আমরা ভারত থেকে আমদানি করে থাকি। তাদেরকে ফেভার দেওয়ার জন্য আমদানি করি না, কারণ সেখান থেকে আনলে আমরা কম দামে আনতে পারি। এক, দ্বিতীয় বিষয়টি হলো আমাদের এই যে বিদ্যুতের সমস্যা, সেটার জন্য ভারতকে দরকার। আমাদের 54টি নদী, সেই নদীগুলো সব ভারত থেকে এসছে, সেই জন্য আমরা ভারতের সাথে সম্পর্ক রাখতেই হয়। তাই তারেক রহমান ভারতকেও বলেছিলেন যে আমি ক্ষমতায় আসলেও আমি ডক্টর ইউনুসের ফর্মুলা ফলো করব না এবং ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাবো না। দেখেন, একই সাথে তিনি দুইটা গেম খেললেন, মানে দুইটা কার্ড। একদিকে ইউনুসকে বোঝালেন, আরেকদিকে ভারতকে বোঝালেন। তো ভারত তার কথা বিশ্বাস করেছে বা করেনি সেটা আমরা জানি না, কিন্তু ইউনুস কিন্তু তার কথাটা বিশ্বাস করেছিলেন। করে ইউনুস বলেছিল প্রথম দিকে যে মানুষ তো আমাকে বলে 5-10 বছর থাকেন। তিনি 5-10 বছর না থেকে 2 বছর থেকেই বিদায় নিলেন। কেন? আশা হলো বিদায় তো বিদায় নয়, ফিরে আসার জন্য বিদায়। তিনি মনে করেছিলেন কদিন পরেই সুপ্পু সাহেবকে বিদায় করে তাকে বসানো হবে। কিন্তু দেখতে দেখতে 5 মাস কেটে গেল, চুপ্পু সাহেব ক্ষমতায় রয়ে গেলেন। তারপরে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে সাম্প্রতিক সময়ে আবার শুক্রবারে তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন। তিনি পদত্যাগ করতেই হবে, কারণ তাকে বলা হয়েছে আপনি হয় স্বেচ্ছায় পদত্যাগ করুন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে, তা না হলে আপনাকে কিভাবে অপমান করে বঙ্গভবন থেকে বের করে দেওয়া যায় আমরা সেই চেষ্টা করব। তখন তিনি ভাবলেন, যেহেতু একটা ক্যাবিনেট রয়েছে, সেই ক্যাবিনেট তারেক জিয়ার নেতৃত্বে, একটি পার্লামেন্ট রয়েছে, সেখানে তার সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যাগরিষ্ঠতা বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, সুতরাং চাইলেই একটা বিল পাশ করিয়ে আমাকে অভিশংসন করে দেবে। সুপ্রিম কোর্ট এখন আইনের কথা শোনে না, কোনো আদালত এখন আইনের কথা শোনে না। শোনে হলো সন্ত্রাসীদের কথা, শোনে হলো মবের কথা, শোনে হলো তারেক জিয়ার কথা এবং তাদের সরকারের কথা। কারণ বাংলাদেশে একটি নিরপেক্ষ বিচার বিভাগ আগে ছিল, এখন আর সেটা নেই। সুতরাং তার সেই জায়গাও ভরসা করার মতো ছিল না। এখন তিনি সাম্প্রতিক সময়ে আমেরিকা তার উপরে প্রেশার বৃদ্ধি করেছে, বলেছে তুমি যদি ক্ষমতায় থাকতে চাও আমাদের বরপুত্র ইউনুসকে তাড়াতাড়ি ক্ষমতায় বসাও। এখন ইউনুসকে ক্ষমতায় বসাইতে দেরি হচ্ছে দেখে সাম্প্রতিক সময়ে আমেরিকার সাথে চুক্তি করার পরও, আপনারা সবাই জানেন, আমেরিকার সাথে একটি দাসত্বের দস্তখত করে একটি চুক্তি করা হয়েছে। বাংলাদেশের সমস্ত স্বার্থ আমেরিকার হাতে তুলে দিয়েছে, বলেছে যদি না দেয় তাইলে
আমেরিকা আমাদের গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং পণ্যের উপরে দাম বাড়িয়ে দেবে। কিন্তু এই চুক্তি করে 14টি বোয়িং বিমান কেনার চুক্তি করার পরও গত দুদিন আগে বাংলাদেশের পণ্যের উপরে আরো 10% কর বাড়িয়ে দিয়েছে। তার মানে আগে ছিল 19, সেই সাথে আরো 10, মানে এখন 29% ট্যাক্স দিয়ে আমেরিকাতে যেতে হবে। এটি কেন করেছে? করেছে এই কারণে, ইনুসকে দিয়ে আরো কিছু কাজ তারা করিয়ে নিতে চায় বাংলাদেশে। একটি করিডোর, একটি বন্দর এবং বাংলাদেশে একটি স্থায়ী সামরিক ঘাঁটি। এটা করতে হলে একমাত্র ইউনুসের মতো রক্তচোষা সশমখোর বাটপার ছাড়া কোনো বাঙালি করবে, এটা আমেরিকা বিশ্বাস করে না। আমেরিকা বিশ্বাস করে এই ইউনুসকে দিয়েই এটা করাতে হবে। সেই জন্য বাংলাদেশের উপরে, তারেকের উপরে চাপ সৃষ্টি করার জন্য আমেরিকা নানান কর্মকৌশল গ্রহণ করেছে এবং তারেক রহমান তার ক্ষমতা বাঁচানোর জন্যই এখন এই প্রেসিডেন্টকে বিদায় করে এখন তিনি ইনুসকে এই মসনদে বসানোর পরিকল্পনা করেছেন। এবং গনি নামে আরেক লোক এক সময় সচিব ছিলেন পাকিস্তানের আইএসআই এর দালাল, সেই আইএসআই এর দালালকে লিস্টে রেখেছেন। অথচ আমরা অনেকদিন মির্জা ফখরুলের নাম শুনছি, মোশাররফ হোসেনের নাম শুনছি, মঈন খানের নাম শুনছি, নজরুল ইসলাম খানের নাম শুনছি, কিন্তু কোনো খান, কোনো হোসেন, কোনো ফখরুল ইসলাম, এগুলো দিয়ে এখন মনে হচ্ছে আর কাজ হচ্ছে না। এখন এই ডক্টর ইউনূসকে এনে এই বাংলার সিংহাসনটিকে কলঙ্কিত করার জন্য, বাংলাদেশটিকে এই আমেরিকান বেনিয়াদের হাতে তুলে দেওয়ার জন্য একটি নীল নকশা প্রস্তুত হয়ে গেছে। বাংলাদেশ, আহারে বাংলাদেশ, 1971 সালে 30 লক্ষ মানুষের রক্ত, 2.5 লক্ষ নারীর ইজ্জত, 1 কোটি মানুষের দেশান্তরিত হওয়া এবং কোটি কোটি মানুষের শ্রম, কষ্ট, দুঃখের বিনিময়ে যে দেশটি স্বাধীন হয়েছে, যে দেশের মাটিতে অসংখ্য শহীদের রক্ত এখনো লেগে আছে, সেই দেশটিকে ক্ষমতার লোভে তুলে দিচ্ছে আমেরিকান বেনিয়াদের হাতে। আর ডক্টর ইউনূসকে আবার ফিরিয়ে আনার নীল নকশা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভারতও প্রতারিত হয়েছে। ভারতকে কথা দিয়েছিল যে আমেরিকাকে এই তল্লাটে এনে তারা ঢোকাবে না। আমেরিকার চর ইউনূসকে কোনোভাবেই প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির আসনে বসাবে না। ভারতকে কিন্তু তারেক রহমান এই রকম একটি সিউরিটি দিয়েছিলেন, কিন্তু তিনি সেখান থেকে এখন ভাবছেন ভারতের চাইতে আমেরিকা হয়তো শক্তিশালী, সুতরাং ভারতের কথা পরে, আমেরিকান বাবাকে আগে শান্ত করি। এই রকম অবস্থায় বাংলাদেশ এখন আর আগামী প্রজন্মের জন্য অথবা বর্তমান প্রজন্মের জন্য অথবা যারা বয়োবৃদ্ধ আছেন তাদের জন্য কোনো সভ্য মানুষের দেশ হিসেবে বেঁচে থাকার জন্য সুষ্ঠু কোনো রাষ্ট্র নয়। এই রাষ্ট্রটির যিনি প্রফেসর, তিনিও দালালি করবেন। কার দালালি? হয় আমেরিকার দালালি, নাহলে মৌলবাদীদের দালালি, না হয় তারেক রহমানের দালালি। যিনি স্কুলের মাস্টার রয়েছেন তিনিও দালালি করবেন, যিনি সচিব রয়েছেন তিনিও দালালি করবেন। মাথা উঁচু করে জ্ঞান বুদ্ধি দিয়ে রাষ্ট্রের কাজ করবেন, তিনি যেখানে আছেন সেখানের কাজ করবেন। এটা এখন আর হবে না। বাংলাদেশ যে অন্ধকার টানেলের দিকে মুখ করেছে, এই টানেল আর বাংলাদেশের পক্ষে আগামী 1 দশকেও ভাঙা সম্ভব হবে না। এই 1 দশকের ভিতরে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, ক্ষুধায় মানুষ মরবে, যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে, মানুষে মানুষে হানাহানি হবে, মৌলবাদীদের দাপটে বাংলার নারীরা বিপর্যস্ত হবে, বলৎকার দিন দিন যে হারে বাড়ছে, মাদ্রাসা, মুক্তব, এই মসজিদগুলোতে বলৎকারের উৎসব চলতেই থাকবে। এবং বাঙালি যে মন্ত্র নিয়ে, যে দীক্ষা নিয়ে, যে শিক্ষা নিয়ে, যে আদর্শ নিয়ে একটি স্বাধীন অসাম্প্রদায়িক রাষ্ট্র করতে চেষ্টা করেছিল, সেই অসাম্প্রদায়িক চেতনা বুলুণ্ঠিত হবে। এবং বাংলাদেশের যে সাংস্কৃতিক ধারাবাহিকতা, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য প্রতিনিয়ত বুলুণ্ঠিত হচ্ছে। আসুন জেগে উঠুন। আমাদের পূর্বপুরুষের ঋণ, মুক্তিযোদ্ধাদের ঋণ,
অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা এই দেশটিকে উদ্ধার করি এবং অসাম্প্রদায়িক চেতনার মানুষদেরকে এই দেশে শক্তিশালী করি। তা না হলে এটি একটি বিক্ষিপ্ত জনপদ, রক্তাক্ত জনপদ, মৌলবাদী জনপদ, আফগানিস্তান, সোমালিয়া, ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনের মতো একটি গৃহযুদ্ধের দিকে চলে যাবে। মোহন রায়হান, জুলাইয়ের চেতনাটা কি? কি জুলাইয়ের চেতনা? আপনি দেখলাম জনপ্রিয় সাংবাদিক মঞ্জুরুল আলম খান পান্নার কাছে ইন্টারভিউ দিচ্ছেন। বাংলা একাডেমিতে আপনাকে নাজেহাল করেছে, তবুও আপনি আপনার কবিতা পড়ে শেষ করেছেন এবং কবিতার শেষ লাইন ছিল, জুলাইয়ের চেতনা আপনি বৃথা যেতে দিবেন না। জুলাইয়ের চেতনাটা কি মোহন রায়হান? আপনি দাঁত মুখ খিচে বললেন আপনি কবি, আপনি তো কবি মানে আপনি অনেক বুদ্ধিমান মানুষ, কিন্তু জুলাইয়ের চেতনাটা আসলে কি? আপনি জুলাই যোদ্ধা বোঝাই যাচ্ছে। আপনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, পরে আবার বের হলো যে আপনি কর্নেল তাহেরের উপর কবিতা লিখেছেন, আপনার পুরস্কার আর দেয়া হলো না, তার মানে আপনি বামপন্থী। কিন্তু আমি আপনার কথা থেকে কিছুই বুঝলাম না, জুলাই চেতনাটা কি? বাংলাদেশের বহু মানুষ এখনো এটা বলে যে জুলাইয়ের চেতনা। জুলাইয়ের চেতনাটা কি? কোনো মানুষ কি এটা বুঝতে পারছে যে বাংলাদেশে জুলাইয়ের চেতনাটা কি? একদল আত্মঘাতী জঙ্গিকে লেলিয়ে দিল 1971 সালের স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা যুদ্ধে পরাজিত জামাত, হেফাজত, এই মৌলবাদী গোষ্ঠীগুলা। তাদের নেতৃত্বে, তাদের অর্গানাইজেশনে তারা একটা জঙ্গি উত্থান করলো। সেখানে আপনি জুলাইয়ের চেতনাটা কি পেয়েছেন? যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা তো কোনো কিছু অপ্রকাশ্য রাখেনি। আপনি দেখেন নাই এই আন্দোলন সার্থক হওয়ার সাথে সাথে সবাই গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ঘাড়ে উঠে সেখানে প্রস্তাব করেছে? কিন্তু সেটাই তো জুলাই চেতনা, তাই না? একদল জঙ্গি গোষ্ঠীর চেতনা কি থাকে যে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করবে। আর আমাদের এখানে দুটো উদ্দেশ্য হয়, যে জঙ্গি গোষ্ঠীগুলা মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিবে এবং ইসলামিক রাষ্ট্র কায়েম করবে। এটাই তো জুলাইয়ের চেতনা। হ্যাঁ, এদের ডাকে আপনার মতো অনেক বেকুব সাড়া দিয়েছে, হয়তোবা বেকুবরা ভেবেছিল যে এর মধ্যে একটা চেতনা আছে, কিছু একটা ভালো আপনি ভেবে নিয়েছিলেন। হ্যাঁ, তারাও শয়তানি করেছে, তারা বলেছে যে পরীক্ষা, সরকারি চাকরিগুলো এখন ন্যায়সঙ্গতভাবে বন্টন করা হবে, বৈষম্য দূর করা হবে, তারপরে নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু আপনি যদি একটু সামান্য ছোটখাটো কবিও হয়ে থাকেন, আপনার যদি চোখ কান খোলা থাকে, তাহলে তো আপনার বোঝা উচিত ছিল যে জঙ্গি গোষ্ঠী এগুলো বলছে প্রতারণার জন্য। কিন্তু আপনি না সেটাকে সত্য ধরে নিয়েছেন। এখনো আপনাকে নাজেহাল করছে, আপনাকে জুতো পেটা করছে, কিন্তু আপনি তবুও বলছেন যে জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না। এই চেতনাটা কি? কি চেতনা? এখন আপনারা বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা, আর জুলাইয়েরও একটা চেতনা, কিন্তু চেতনাটা কি? আপনি তো জুলাই যুদ্ধের নেতা না, আপনি হলেন একজন কর্মী, অংশগ্রহণ করেছেন অন্যদের পেছনে। আপনার মনে একটা স্বপ্ন থাকতেই পারে, সেই স্বপ্নটাই বাকি। সেই স্বপ্নগুলাই হতে পারে যে সরকারি চাকরি ন্যায়সঙ্গতভাবে বন্টন করা হবে, বৈষম্য দূর করা হবে, তারপরে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এটা যে করা হবে না সেটা তো 5ই আগস্টই বোঝা গেছে, যে 5ই আগস্টের মধ্যে রাত হওয়ার আগেই সবকিছু বিলীন হয়ে গেছে মুক্তিযুদ্ধের। তারপরেও আপনারা এটা যে বলেন জুলাইয়ের চেতনা, তাহলে জুলাইয়ের চেতনাটা কি? কতটা বিরক্তিকর আপনারা চিন্তা করতে পারছেন? কতটা বিরক্তিকর আপনারা। একটা গল্প বলি, শোনেন। একটা মিশরীয় গল্প। গল্পটা কি, এক মসজিদে একটা মাওলানা নামাজ পড়ায়। বিভিন্নভাবে জানা গেল যে এই মাওলানা তৃতীয় লিঙ্গ। একদিন এই মাওলানাকে উলঙ্গ করা হলো, উলঙ্গ করে দেখা হলো যে সত্যি সত্যি উনি তৃতীয় লিঙ্গ। যাই হোক, সেই মসজিদের কমিটির বিচার হলো যে তাকে তো যেহেতু তৃতীয় লিঙ্গ, সে তো নামাজ পড়াতে পারে না, নামাজ পড়ানোর কোনো রাইট, ইমাম হওয়ার রাইট নেই একটা তৃতীয় লিঙ্গের। সেখানে নানান কেয়ামত লেগে গেছে, শত শত মানুষ এসে কান্নাকাটি শুরু করেছে যে এই একটা লোক 30 বছর ধরে আমাদের নামাজ পড়িয়েছে এবং আমাদের সব নামাজ তো নষ্ট। সবাই দাবি করছে যে আমার যে 30 বছরের নামাজ নষ্ট হয়ে গেল, এইটার তোমরা কি দায় নিবে, তুমি কি দায় দিবে, মানে এই ধরনের ইয়ে। তারপর সাব্যস্ত হলো যে এই তৃতীয় লিঙ্গ ইমামকে, যেহেতু সে ইমাম হওয়ার অধিকার রাখে না, তাকে বুক পর্যন্ত পুঁতে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হবে। এটা সামাজিকভাবে এটুকুন হয়েছে। এই সামাজিকভাবে এই বিচার হওয়ার পরে বিচারের রায় এই মৌলানা মেনে নিয়েছে যে তৃতীয় লিঙ্গ হয়ে সে নামাজ পড়াতে পারে না, এটা সে মেনে নিল। এখন এটা সরকারের কাছে খবর হয়ে গেছে, সরকার এসে তাকে উদ্ধার করতে চাচ্ছে। সরকার বলছে যে না, এই রায় ঠিক হবে না। তারা তাদের মতো করে মানে সামাজিক রায়টাকে প্রতিহত করে তারা রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা করার, মূলত সেই কর্তৃপক্ষ, সেখানে অনেক ধরনের কর্তৃপক্ষ জড়ো হয়ে গেছে, তারা এই ইমামটাকে ওই প্রস্তর নিক্ষেপ করা থেকে বাঁচাতে চাচ্ছে। এখন ইমাম নিজে বেঁকে বসছে।
ইমাম বলে যে না, আমাকে শাস্তি দিতে হবে, কারণ হলো আমি তো অপরাধ করেছি, আমি তৃতীয় লিঙ্গ এবং আমি নামাজ পড়াতে পারি না, আমাকে এই সাজাটা আমি নিতে চাই, কারণ এই সাজা না নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি আমি কিন্তু চিরতরে জাহান্নামে চলে যাব, কাজে আমাকে সাজাটা দেয়া হোক। এখন কর্তৃপক্ষ যারা তাকে বাঁচাতে চায়, এই ইমাম তাদের পেছনে লেগে গেছে, তাদের কেউ মানে সামনে আসলে তাদের হাতে কামড় দেয়, পায়ে কামড় দেয়, ও পাগল হয়ে গেছে পুরো, যে না, শাস্তি তার নিতেই হবে প্রস্তর নিক্ষেপে। এই হলো গিয়ে সেই তৃতীয় লিঙ্গের মৌলবীর অবস্থা। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনার সেই তৃতীয় লিঙ্গের মৌলবীর যে মানসিক দশা, আপনারও সেই মানসিক দশা, তাই না? আপনার কি মনে হয় না আপনি সেই তৃতীয় লিঙ্গের মৌলবীর মানসিক দশা, মানে মানসিক রোগে আপনি ভুগতেছেন? যে আপনি জুলাইয়ের মধ্যে, জুলাই জঙ্গিরা তো স্পষ্ট করে দিয়েছে, প্রথম কথা হলো তারা দেখিয়ে দিয়েছে, তারা ইউনুস বলে দিয়েছে যে জুলাই চেতনাটা কি ছিল, সেটা ছিল 71 সালকে ধ্বংস করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, এগুলোই তারা প্র্যাকটিস করেছে। এরপরও কিন্তু আপনি বলে বেড়াচ্ছেন যে আপনি জুলাইয়ের একটা চেতনা আছে, আপনি সেটা বলে আবার কবিতা পড়ছেন, এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো সেইটাই ভাবছে। তাহলে জুলাইয়ের চেতনা কি? এইটা এই যে ইলুশন, এই যে মিথ্যা একটা 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 দিবা স্বপ্ন আপনাদের, এই রোগ তো ওই মাওলানার রোগের চেয়েও গভীর, অনেক গভীর ভয়াবহ রোগে আপনারা কিন্তু আক্রান্ত। মোহন রায়হান, এই রোগের চিকিৎসা কি? এই রোগ থেকে কিভাবে নির্মূল করতে, মানে রোগটা কিভাবে নির্মূল করতে হবে, আমাদের কিন্তু আগামীর বাংলাদেশে এই জিনিসটা ভালো করে ভেবে দেখতে হবে। মোহন রায়হান, জুলাইয়ের চেতনাটা কি? কি জুলাইয়ের চেতনা? আপনি দেখলাম জনপ্রিয় সাংবাদিক মঞ্জুরুল আলম খান পান্নার কাছে ইন্টারভিউ দিচ্ছেন, বাংলা একাডেমিতে আপনাকে নাজেহাল করেছে, তবুও আপনি আপনার কবিতা পড়ে শেষ করেছেন, এবং কবিতার শেষ লাইন ছিল, জুলাইয়ের চেতনা আপনি বৃথা যেতে দিবেন না। জুলাইয়ের চেতনাটা কি মোহন রায়হান? আপনি দাঁত মুখ খিচে বললেন আপনি কবি, আপনি তো কবি মানে আপনি অনেক বুদ্ধিমান মানুষ, কিন্তু জুলাইয়ের চেতনাটা আসলে কি? আপনি জুলাই যোদ্ধা বোঝাই যাচ্ছে, আপনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন, পরে আবার বের হলো যে আপনি কর্নেল তাহেরের উপর কবিতা লিখেছেন, আপনার পুরস্কার আর দেয়া হলো না, তার মানে আপনি বামপন্থী। কিন্তু আমি আপনার কথা থেকে কিছুই বুঝলাম না, জুলাই চেতনাটা কি? বাংলাদেশের বহু মানুষ এখনো এটা বলে যে জুলাইয়ের চেতনা, জুলাইয়ের চেতনাটা কি? কোনো মানুষ কি এটা বুঝতে পারছে যে বাংলাদেশে জুলাইয়ের চেতনাটা কি? একদল আত্মঘাতী জঙ্গিকে লেলিয়ে দিল 1971 সালের স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতা যুদ্ধে পরাজিত জামাত, হেফাজত, এই মৌলবাদী গোষ্ঠীগুলা, তাদের নেতৃত্বে, তাদের অর্গানাইজেশনে তারা একটা জঙ্গি উত্থান করলো। সেখানে আপনি জুলাইয়ের চেতনাটা কি পেয়েছেন? যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা তো কোনো কিছু অপ্রকাশ্য রাখেনি, আপনি দেখেন নাই? এই আন্দোলন সার্থক হওয়ার সাথে সাথে সবাই গিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ঘাড়ে উঠে সেখানে প্রস্রাব করেছে, কিন্তু সেটাই তো জুলাই চেতনা, তাই না? একদল জঙ্গি গোষ্ঠীর চেতনা কি থাকে যে একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করবে, আর আমাদের এখানে দুটো উদ্দেশ্য হয়, যে জঙ্গি গোষ্ঠীগুলা মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিবে এবং ইসলামিক রাষ্ট্র কায়েম করবে, এটাই তো জুলাইয়ের চেতনা। হ্যাঁ, এদের ডাকে আপনার মতো অনেক বেকুব সাড়া দিয়েছে, হয়তোবা বেকুবরা ভেবেছিল যে এর মধ্যে একটা চেতনা আছে, কিছু একটা ভালো আপনি ভেবে নিয়েছিলেন। হ্যাঁ, তারাও শয়তানি করেছে, তারা বলেছে যে পরীক্ষা, সরকারি চাকরিগুলো এখন ন্যায়সঙ্গতভাবে বন্টন করা হবে, বৈষম্য দূর করা হবে, তারপরে নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু আপনি যদি একটু সামান্য ছোটখাটো কবিও হয়ে থাকেন, আপনার যদি চোখ কান খোলা থাকে, তাহলে তো আপনার বোঝা উচিত ছিল যে জঙ্গি গোষ্ঠী এগুলো বলছে প্রতারণার জন্য, কিন্তু আপনি না সেটাকে সত্য ধরে নিয়েছেন। এখনো আপনি, আপনাকে নাজেহাল করছে, আপনাকে জুতো পেটা করছে, কিন্তু আপনি তবুও বলছেন যে জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেব না। এই চেতনাটা কি? কি চেতনা? এখন আপনারা বলেন যে মুক্তিযুদ্ধের চেতনা আর জুলাইয়েরও একটা চেতনা, কিন্তু চেতনাটা কি? আপনি তো জুলাই যুদ্ধের নেতা না, আপনি হলেন একজন কর্মী, অংশগ্রহণ করেছেন অন্যদের পেছনে। আপনার মনে একটা স্বপ্ন থাকতেই পারে, সেই স্বপ্নটাই বাকি, সেই স্বপ্নগুলাই হতে পারে যে সরকারি চাকরি ন্যায়সঙ্গতভাবে বন্টন করা হবে, বৈষম্য দূর করা হবে, তারপরে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এটা যে করা হবে না সেটা তো 5ই আগস্টই বোঝা গেছে, যে 5ই আগস্টের মধ্যে, হ্যাঁ, রাত হওয়ার আগেই সবকিছু বিলীন হয়ে গেছে মুক্তিযুদ্ধের। তারপরেও আপনারা এটা যে বলেন জুলাইয়ের চেতনা, জুলাইয়ের চেতনা, তাহলে জুলাইয়ের চেতনাটা কি? কতটা বিরক্তিকর আপনারা চিন্তা করতে পারছেন? কতটা বিরক্তিকর আপনারা। একটা গল্প বলি, শোনেন, একটা মিশরীয় গল্প। গল্পটা কি, এক মসজিদে একটা মাওলানা নামাজ পড়ায়, বিভিন্নভাবে জানা গেল যে এই মাওলানা তৃতীয় লিঙ্গ। একদিন এই মাওলানাকে উলঙ্গ করা হলো, উলঙ্গ করে দেখা হলো যে সত্যি সত্যি উনি তৃতীয় লিঙ্গ। যাই হোক, সেই মসজিদের কমিটির বিচার হলো যে তাকে তো যেহেতু তৃতীয় লিঙ্গ, সে তো নামাজ পড়াতে পারে না, নামাজ পড়ানোর কোনো রাইট, ইমাম হওয়ার রাইট নেই একটা তৃতীয় লিঙ্গের।
সেখানে নানান কেয়ামত লেগে গেছে, শত শত মানুষ এসে কান্নাকাটি শুরু করেছে যে এই একটা লোক 30 বছর ধরে আমাদের নামাজ পড়িয়েছে এবং আমাদের সব নামাজ তো নষ্ট। সবাই দাবি করছে যে আমার আমার যে 30 বছরের নামাজ নষ্ট হয়ে গেল, এইটার তোমরা কি দায় নিবে, কি দায় নিবে, তুমি কি দায় দিবে, মানে এই ধরনের ইয়ে। তারপর সাব্যস্ত হলো যে এই তৃতীয় লিঙ্গ ইমামকে, যেহেতু সে ইমাম হওয়ার অধিকার রাখে না, তাকে বুক পর্যন্ত পুঁতে প্রস্তর নিক্ষেপে হত্যা করা হবে। এটা সামাজিকভাবে এটুকুন হয়েছে। এই সামাজিকভাবে এই বিচার হওয়ার পরে বিচারের রায় এই মৌলানা মেনে নিয়েছে যে তৃতীয় লিঙ্গ হয়ে সে নামাজ পড়াতে পারে না, এটা সে মেনে নিল। এখন এটা সরকারের কাছে খবর হয়ে গেছে, সরকার এসে তাকে উদ্ধার করতে চাচ্ছে। সরকার বলছে যে না, এই 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 রায় ঠিক হবে না। তারা তাদের মতো করে মানে রায়টাকে, সামাজিক রায়টাকে প্রতিহত করে তারা রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা করার, মূলত সেই কর্তৃপক্ষ, সেখানে অনেক ধরনের কর্তৃপক্ষ জড়ো হয়ে গেছে, তারা এই ইমামটাকে ওই প্রস্তর নিক্ষেপ করা থেকে বাঁচাতে চাচ্ছে। এখন ইমাম নিজে বেঁকে বসছে। ইমাম বলে যে না, আমাকে শাস্তি দিতে হবে, কারণ হলো আমি তো অপরাধ করেছি, আমি তৃতীয় লিঙ্গ এবং আমি নামাজ পড়াতে পারি না, আমাকে এই সাজাটা আমি নিতে চাই, কারণ এই সাজা না নিয়ে যদি আমি মৃত্যুবরণ করি আমি কিন্তু চিরতরে জাহান্নামে চলে যাব, কাজে আমাকে সাজাটা দেয়া হোক। এখন কর্তৃপক্ষ যারা তাকে বাঁচাতে চায়, এই ইমাম তাদের পেছনে লেগে গেছে। তাদের কেউ মানে সামনে আসলে তাদের হাতে কামড় দেয়, পায়ে কামড় দেয়, ও পাগল হয়ে গেছে পুরো, যে না, শাস্তি তার নিতেই হবে প্রস্তর নিক্ষেপে। এই হলো গিয়ে সেই তৃতীয় লিঙ্গের মৌলবীর অবস্থা। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনার সেই তৃতীয় লিঙ্গের মৌলবীর যে মানসিক দশা, আপনারও সেই মানসিক দশা, তাই না? আপনার কি মনে হয় না আপনি সেই তৃতীয় লিঙ্গের মৌলবীর মানসিক দশা, মানে মানসিক রোগে আপনি ভুগতেছেন? যে আপনি জুলাইয়ের মধ্যে, জুলাই জঙ্গিরা তো স্পষ্ট করে দিয়েছে, প্রথম কথা হলো তারা দেখিয়ে দিয়েছে, তারা ইউনুস বলে দিয়েছে যে জুলাইয়ের চেতনাটা কি ছিল, সেটা ছিল 71 সালকে ধ্বংস করা, আওয়ামী লীগকে ধ্বংস করা, এগুলোই তারা প্র্যাকটিস করেছে। এরপরও কিন্তু আপনি বলে বেড়াচ্ছেন যে আপনি জুলাইয়ের একটা চেতনা আছে, আপনি সেটা বলে আবার কবিতা পড়ছেন, এবং বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখনো সেইটাই ভাবছে। তাহলে জুলাইয়ের চেতনা কি? এইটা এই যে ইলুশন, এই যে মিথ্যা একটা 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 দিবা স্বপ্ন আপনাদের, এই রোগ তো ওই মাওলানার রোগের চেয়েও গভীর, অনেক গভীর ভয়াবহ রোগে আপনারা কিন্তু আক্রান্ত। মোহন রায়হান, এই রোগের চিকিৎসা কি, এই রোগ থেকে কিভাবে নির্মূল করতে, মানে রোগটা কিভাবে নির্মূল করতে হবে, আমাদের কিন্তু আগামীর বাংলাদেশে এই জিনিসটা ভালো করে ভেবে দেখতে হবে। রুমা, আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, আমি কেন্দ্রীয় নেতা নই, প্রভাবশালী কেউ নেই। এ বিষয়ে আমার মন্তব্য করা কঠিন, কিন্তু আমার পূর্বের বক্তব্যে আমি বলেছি যে বিশ্বাসঘাতকতা হয়েছে, আমাদের রাজনৈতিক স্ট্রেংথকে প্রপারলি আমরা অর্গানাইজ করতে পারিনি, এটা কিন্তু দৃশ্যমান। তার মানে হচ্ছে কোনো কাজ যদি এটা নিয়ে মানে চলমান থাকে, আপনি সেটা জানেন না। আমি তো ওই লেভেলের কেউ না ভাই, আমি একজন ক্ষুদ্র কর্মী, আমি কেন্দ্রীয় নেতা না, আমি পলিসি মেকার না, আমি ক্যাবিনেট মিনিস্টার ছিলাম না। কাজে আমার যেটা একজন ক্ষুদ্র পর্যবেক্ষক হিসাবে যেটা মনে হয়েছে সেটা আমি বলেছি, যে আমাদের অর্গানাইজিং স্ট্রাকচারকে আরো স্ট্রেংথফুল করার যেটা প্রয়োজন ছিল সেটা হয়তো হয়নি, রাস্তায় প্রতিরোধ করতে পারিনি, অথবা আমাদের প্রতিরোধ থেকে আমাদের বিরত করতে সক্ষম হয়েছে ষড়যন্ত্রকারীরা, অথবা আমাদের পাশে থাকা বিশ্বস্ত সরকারি বিভিন্ন পর্যায়ের লোকরা আমাদেরকে স্বপ্নে ঘুমিয়ে রেখে বিশ্বাসঘাতকতা করেছে। এটা আমার ধারণা। বললেন যে প্রতিরোধ করতে পারিনি, আমি এই সময় বাংলাদেশে ছিলাম, প্রতিরোধের চেষ্টা আসলে করা হয়নি। আমি এটা নিয়ে আর মন্তব্য করার মতো স্ট্যাটাসের মানুষ না। আমি যেটা বলার আমি বলেছি, দর্শক শ্রোতা নিশ্চয়ই উপলব্ধি করতে পারবেন আমি কি বুঝাতে চাইছি। যে নেত্রীর দেখা হলো, সেখানে কি এই বিষয়ে আলাপ করেছিলেন কিনা? এই প্রসঙ্গে নেত্রীর সঙ্গে অনেক বিষয় আলোচনা হয়েছে, সব বিষয়গুলো তো পাবলিকলি এভাবে ডিসকাস করার মতো বিষয় না। তবে আমাদের পূর্বের কত ত্রুটি বিচ্যুতি, আমাদের কিভাবে এগোতে হবে, সামনে কিভাবে পরিকল্পনা নেওয়া যাবে, একটা ধাক্কা খেলেই তো শক্ত করে সামনে এগোবার মতো প্রস্তুতি হয়, সেসব বিষয় নিয়ে মাননীয় নেত্রীর সঙ্গে কথা হয়েছে। আমার ভীষণ বিশ্বাস যে বারবার আঘাতের পরে যিনি ঘুরে দাঁড়াতে পারেন, আমি শেখ হাসিনাকে বলি মৃত্যুঞ্জয়ী, 20 বার মৃত্যুর মুখোমুখি হয়েছে, এবং অলমোস্ট 21 আগস্ট আমার চোখের সামনে 2007-এর অন-11 সরকারের ঘটনায় তো আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম তার লয়ার হিসাবে। এবারের ঘটনা তো আমি খুব ক্লোজলি ইনভলভ ছিলাম। সব মিলে আমি বলবো শেখ হাসিনার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে, তার ভিতরে একটা জাদুকরী শক্তি আছে, এবং তার দেশপ্রেম, তার সততা, তার নিষ্ঠা, তার অধ্যাবসায়, তার পরিশ্রম সব মিলে তিনি আবার ঘুরে দাঁড়াবেন
আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন শুধু না, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে তিনি রিইনস্টিটিউট করবেন, এটা আমার বিশ্বাস জন্মেছে। বিশেষ করে তার সঙ্গে সাক্ষাৎ করার পরে এই বিশ্বাসটা আমার আরো দৃঢ় হয়েছে। দেশে ফিরে যাবার কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? আমি ব্যক্তিগতভাবে দেশে অবশ্যই ফিরে যাব। নেত্রীর সঙ্গে আমি কথা বলেছি, উনি যখন যেভাবে সিদ্ধান্ত দেবেন সেভাবে যাব। আমি এক বিন্দু কুণ্ঠিত না, হোয়াট এভার মে বি দি সিচুয়েশন। আমি প্রায় বলে থাকি যে রাজনীতি যখন করি, রাজনীতির একজন ক্ষুদ্র কর্মী, এই দল আমাকে অনেক কিছু দিয়েছে, এই দল আমার 2বার এমপি করেছে, মন্ত্রী করেছে, আমি লয়ারদের লিডার হয়েছি, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে একসময় দায়িত্ব পালন করেছি। কাজে এই দলের কাছ থেকে আমার প্রাপ্তি অনেক। আমার ব্যক্তিগত প্রাপ্তির চেয়েও এই দেশকে যা কিছু বাঙালি জাতির সব দিয়েছে আওয়ামী লীগ। বাঙালি জাতির যা কিছু গৌরব অর্জন, স্বাধীনতা অর্জন থেকে শুরু করে সব আওয়ামী লীগের নেতৃত্বে। সেই আওয়ামী লীগ যখন যুদ্ধে অবতীর্ণ হবে, আমি বলছি না আর্মস যুদ্ধ, সেই যুদ্ধে আমি একজন কর্মী হিসাবে অবশ্যই থাকবো। আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি নেত্রী যখন সিদ্ধান্ত দেবেন তখন আমি সহ বাইরে যারা আছে আমরা সবাই ইনশাল্লাহ ফিরে যাব। এই যে আপনারা যারা আইনজীবী বা আইনের সাথে যুক্ত ছিলেন, এই যে আইন অঙ্গনের যে অবস্থা, আপনারা জানেন যে বাংলাদেশে ক্যাঙ্গারু কোর্ট স্থাপিত হয়েছে এবং সেখানে যাকে ইচ্ছে ফাঁসি দেওয়া হচ্ছে, যাকে ইচ্ছে যাবজ্জীবন দেওয়া হচ্ছে, মানে যা ইচ্ছে তাই করা হচ্ছে এবং রায় তাদের আগে রেডি করা থাকে, তারপরে কোর্টের প্রসিডিওর শুরু হয়। তো আপনারা হয়তো এর ভেতরে পড়ে যেতে পারেন, সম্ভাবনা আছে। এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে সেটাকে আপনারা কিভাবে মোকাবেলা করতে চাইছেন, বা সেরকম কোনো দেখুন, preparation আপনাদের আমি আছে? একটা উদাহরণ বলি। পাকিস্তান বঙ্গবন্ধুকে একটা রাষ্ট্রদ্রোহিতা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল এবং মিয়ন আলী কারাগারে তাকে মৃত্যুদণ্ডের দেশ পড়ে শোনাবার পরে একটা খননকৃত কবর দেখানো হলো যে এখানে তোমাকে মাটি দেওয়া হবে। তারা কিন্তু কার্যকর করতে পারে নাই, কিন্তু এই প্রক্রিয়াটা যিনি করেছিলেন জুলফিকার আলী ভুট্টো, তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সালের ঘটনা, 1969 সালে তখন কিন্তু তারা একটা প্রক্রিয়া করলেন। সেই প্রক্রিয়াটা ছিল এইরকম যে রাজদ্রোহীকে দণ্ডিত করে ফাইনাল করে দেবে। পাকিস্তানের একজনকে এনে প্রধান বিচারক করলো, 2জন বাঙালিকে সাইড বিচারক, অর্থাৎ 3জন বিচারক বিশিষ্ট ট্রাইব্যুনাল হলো ক্যান্টনমেন্টে। পরিস্থিতি কিন্তু সেই ট্রাইব্যুনালের বিচারকদের পালিয়ে যেতে বাধ্য করেছে। 1/11 সময় আমি শেখ হাসিনার সর্বপ্রথম ইন্টারভিউ শিকার ছিলাম, আমি তার লয়ার ছিলাম। তারা তাকে দণ্ডিত করার চেষ্টা করছে, তারা পারেনি। পরিস্থিতিতে অনেক আদালতের রায় বাতাস উড়িয়ে যাবে। অনেকে মৃত্যুদণ্ড যারা দিতে চেয়েছিল তাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। যেটা বললাম জুলফিকার আলী ভুট্টোর, অনেক কিছুই বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে, সময়ই বলে দেবে। আমাকে অসংখ্য মামলা আসামি করা হয়েছে, অথচ কোটা বিরোধী আন্দোলনের সময় আমি আওয়ামী লীগের কোনো পোর্টফোলিওতে ছিলাম না, মন্ত্রী ছিলাম না, কোনো রোলে ছিলাম না। আমি যেসব এলাকায় 40 বছর যাইনি সেখানের মামলায় আমার নামে চার্জশিট হয়ে যাচ্ছে। এই সবকে ভয় পাই না। ওই যে একটা শব্দ আছে না, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। যেখানে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে 613টি মামলা, সেখানে আমি তো চুনোপুটি কিছুই না। এগুলোকে ভয় পেলে রাজনীতি হবে না, যা হবার হবে। হোয়াট এভার মে দি সিচুয়েশন কাম, ডেফিনেটলি ইনশাল্লাহ উইল ফেস ইট। না, আপনাদের একটা প্রিপারেশন নিশ্চয়ই আছে, আইনি প্রিপারেশন ডেফিনেটলি আছে, সেইগুলো পাবলিকলি ডিসকাসের মতো বিষয় না। সেটা আমি শুনতে আমাদের সব চাচ্ছি না। প্রস্তুতি আছে, শুধু আমাদের সব প্রস্তুতি আছে। হ্যাঁ, আমাদের কর্মীরা শুধু জানুক যে আপনারা খালি হাতে বাংলাদেশে যাচ্ছেন। আমাদের কর্মীদের সঙ্গে আমাদের যারা মামলায় আসামি আছে তাদের সঙ্গে আমরা ভার্চুয়ালি কানেক্ট হই। আমার ল ফার্মের মাধ্যমে অনেককে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। আমি বিভিন্নভাবে রোল প্লে করতেছি, অনেকের মামলা ড্রাফট করে পাঠাচ্ছি, বিভিন্নভাবে আমরা কাজ করছি। আমরা বসে নেই। হয়তো সব কাজ পাবলিকলি ডিসকাস করার মতো না, কিন্তু আমরা কাজ করছি, রাজনৈতিক ভাবে করছি, কৌশলগত ভাবে করছি, আইন অঙ্গনে করছি, পরিকল্পনায় করছি। ইনশাল্লাহ আমাদের সেই প্রস্তুতিকে আমরা বাস্তবায়িত করতে পারবো। ধরেন আপনার যে এরিয়া, আপনার যে সংসদীয় এরিয়া, একদম আমি ছোট করে বলি যে এই যে 5ই আগস্টের পরে যে পরিমাণ আপনার খুন হয়েছে, নিশ্চয় আপনার এরিয়াতে হয়েছে, যে পরিমাণ অব্যবস্থাপনা, একে জেলে দিচ্ছে, ওকে মেরে ফেলছে, ওকে রেপ করছে। ধর্ষণের ঘটনা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে ঘটে নাই। তো আপনারা যখন বাংলাদেশে ফিরে যাবেন বা আপনাদের সেই ঋত অবস্থান যখন আবার ফিরে পাবেন, তখন কি
বাংলাদেশ আওয়ামী লীগ বা তার কর্মী সমর্থকরা আবার প্রতিশোধ নেবে কিনা এই যারা এই কাজগুলো করেছে তাদের? দেখুন, আমি শেখ হাসিনাকে খুব ভালো করে চিনি। উনি যখন ভূমিধস বিজয়ে আসলেন, 2009 সরকার গঠন করলেন, আপনার মনে থাকবে কিনা, উনি কিন্তু বিজয় মিছিল করতে দেন নাই। হুম, কারণ উনি বলছিলেন 2001 অক্টোবরের পরে বিএনপি জামাত যে ভয়াবহ সহিংসতা করেছে, যদি বিজয় মিছিল করতে দেই, মিছিলের নামে ভয়ঙ্কর ঘটনা ঘটবে, মানুষ আমাদের রায় দিয়েছে তোমরা বিজয় মিছিলই করতে দেবে না। আমাদের বিজয় মিছিল করতে দিলেন না উনি। উনি যদি প্রতিহিংসা পরায়ণ হতেন, তাহলে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার হয় 15 দিনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, সেই বিচার শেষ হয়েছে 36 বছরে। ওনার উপর গ্রেনেড হামলার বিচার হয়েছে দীর্ঘ বছরে। কাজী বঙ্গবন্ধু কন্যা প্রতিশোধ প্রতিহিংসায় বিশ্বাস করেন না। উনি কর্মীদেরকে প্রতিহিংসা চরিতার্থ করতে দেবেন না। উনি বলেন যে প্রতিশোধ নিতে হবে মানুষকে ভালোবাসা দিয়ে, আইনানুগ প্রক্রিয়ায়। কাজী আমরা কোনো প্রতিশোধ নেব না। আমার অঞ্চলটা তো আপনি জানেন, আপনার বাড়ি গোপালগঞ্জ, আমার নেইবারিং এরিয়া আপনি জানেন। আমার প্রতিপক্ষ যুদ্ধ অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীর ফ্যামিলি, তার ছেলে আমার বিরুদ্ধে ইলেকশন করেছিল। আমার বাড়ির ইট পাথর নাই। আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান ছিল, তার যে একটা বাড়ি ছিল সেখানে বাড়ির অস্তিত্ব নাই ফ্লোর ছাড়া। আমার জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা, কারু বাড়ির অস্তিত্ব নাই। এমন নৃশংস, বর্বরচিত, ভয়াবহ, নারকীয়, ঘৃণ্য ঘটনা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ঘটে নাই। অথচ আমি 5 বছর মন্ত্রী ছিলাম, আমি একটা লোককে একটা কটু শব্দ ব্যবহার করিনি, কিন্তু আমাদের মধ্যে এই ব্যবস্থা নিয়েছে। আমি বিশ্বাস করি মানুষের প্রতিশোধ নেবে। আমরা জনগণের রায় নিয়ে প্রতিশোধ নিতে চাই, প্রতিহিংসা না। আমরা আইনানুগ প্রক্রিয়ায় সবকিছু করতে চাই। নেত্রীও বলেছেন যে কোনো প্রতিশোধ প্রতিহিংসা না, আইনানুগ প্রক্রিয়ায় সবকিছুকে মোকাবেলা করা হবে। তার মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের সেই হারানো ক্ষমতা আবার ফিরে পেলে বা যেভাবে হোক রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিলে এই যে আপনার যারা বাড়ি পুড়িয়েছে তাদের বাড়ি পুরানোতে নেতৃত্ব দেবে না, এটাই তো আমি বলছেন? ওই কথাটা বলছি না, আমি বলছি যে আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। যা কিছু হয় আইনানুগ প্রক্রিয়ায় হবে। সেটাই বঙ্গবন্ধুর বলছি, খুনিদের বিচার তাদের বাড়ি চাইতে পুড়বে না। 36 বছর লাগছে। আমরা আইনানুগ প্রক্রিয়ায় সবকিছুর বিচার করব, সবকিছুর প্রতিশোধ নেব আইনানুগ প্রক্রিয়ায়। এটাই আমাদের অফিসিয়াল কথা। কিন্তু অনেক কিছু হয়তো নিয়ন্ত্রণে নাও থাকতে পারে, কারণ গ্রামের একজন অসহায় আওয়ামী লীগের সমর্থকের বাড়িঘর পুড়িয়ে দিলে সে নিশ্চয়ই আমার কথা শুনবে, এটা আমি বিশ্বাস করি না। বাট নিশ্চয়ই আপনারা বলবেন বিরত থাকার জন্য। আমরা অবশ্যই বলবো, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। বঙ্গবন্ধু কন্যা প্রতিশোধের রাজনীতি করেন না। কারণ এটা আসলে একটা শেষও হওয়া উচিত। যে পরিস্থিতি চলছে এখন পর্যন্ত থামছে না। সেই প্রতিশোধ বলেন, এই মানে এই যে সুযোগে আখের গোছানোর একটা বিষয়, এই যে ব্যবসা-বাণিজ্য, এই যে এর বিরুদ্ধে যে দেশের প্রধান বিচারপতিকে খুনের মামলায় আসামি করে হ্যান্ডকাপ দিয়ে কোর্টে উঠানো হয়, হুম, বীর মুক্তিযোদ্ধা ইলেকশন কমিশনের 2 জন সাবেক চিফ ইলেকশন কমিশনারকে জুতা পেটা করা হয়, কোর্ট অঙ্গনে মুক্তিযুদ্ধের সংগঠকদের ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়, সে দেশ তার দেশ নাই। আমি তো বিগিনিং এ বললাম আইন কানুন কিছু নাই। এটা একটা মগের রাজত্ব বলতো না, মগের না, এটা হচ্ছে মবের রাজত্ব। হবে এটা রাজনীতি। উচ্ছৃঙ্খল জঙ্গিদের রাজত্ব চলতেছে, এখানে আইন কানুন বলতে কিছু নাই। কাজে এই বর্বরচিত আফ্রিকার জঙ্গলের উগ্র যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থার মতো ব্যবস্থা বাংলাদেশে চলছে। তবে একটা উত্থান হয়েছে, যে উত্থানটা সবচেয়ে শঙ্কার। বেয়াদবের সংস্কৃতি, শালীনতাহীনতার সংস্কৃতি, হ্যাঁ, নারীর যৌনাঙ্গ নিয়ে স্লোগান দেওয়া ব্যক্তিকে হুম, হুম। নেতা বানিয়ে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়। এই জাতীয় উচ্ছৃঙ্খল, বেয়াদব, চরম জঙ্গিদের একটা উত্থান ঘটেছে, যেটা খুবই আশঙ্কার বাংলাদেশে। কারণ এটা সভ্যতার পরিপন্থী, শিষ্টাচারের পরিপন্থী, মানবতার পরিপন্থী, শালীনতার পরিপন্থী। এবং আশা করছি যে এই কবর একসময় স্থানান্তর করা হবে। এই অনেক কিছুই হবে, অনেক হ্যাঁ, কিছুই হবে। আমি আর আপনার লাইভ টক শোতে বলতে চাচ্ছি না, অনেক কিছুই হবে। কারণ ন্যাচারাল কোর্সেও কিছু প্রাপ্তি তাদের ভাগ্যে জুটবেই জুটবে। আচ্ছা, তাহলে যারা দেশের কর্মী আছেন, আওয়ামী লীগের সমর্থক যারা আছেন, তারা অন্তত একটা আশায় বুক বাঁধতে পারেন যে না, ডিসেম্বরের ভেতরেই আবার সেই বাংলাদেশ পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কারণ আমি আপনারা সবার বাংলাদেশের উদ্দেশ্যে আমার কনক্লুশনে বলবো,
আপনারা যারা এই প্রোগ্রাম দেখছেন বা পরবর্তীতে দেখবেন অথবা যারা দেখে অন্যদের বলবেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের একজন শেখ হাসিনা আছে। সেই বাংলাদেশের ইতিহাস অনেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অনেক হয়েছেন, আগামীতে অনেক হবেন। শেখ হাসিনার মতো জনদরদি, দেশপ্রেমী, পরিশ্রমী, ধীশক্তি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন, পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করার মতো রাষ্ট্রনায়ক আর আসবে না। আমাদের এখনো শেখ হাসিনা আছে, আত্মবিশ্বাস রাখেন, আমরা ঘুরে দাঁড়াবো, এই অন্ধকার কেটে যাবে। শেখ হাসিনার নেতৃত্বে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ গতিতে আমরা এগিয়ে যাব। মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হবেই হবে। সে পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন, আর একটু কষ্ট সহ্য করুন। যেখানে বঙ্গবন্ধু ভবন গুড়িয়ে দিয়েছে, সেখানে আপনার আমার বাড়ি কোনো ঘটনা না। যেখানে জেলখানার ভিতরে মুক্তিযুদ্ধের সংগঠকদের মেরে ফেলা হচ্ছে, রাস্তাঘাটে মুক্তিযোদ্ধাদের মেরে ফেলা হচ্ছে, এটা কে বলা যেতে পারে? বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান শুনছিলাম, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। এই অপরাধ যারা করছে, তারা তাদের পতনকে ত্বরান্বিত করে নিয়ে আসছে। এবং এই যে বিচারাঙ্গনে যেটা ঘটলো, জেল হত্যার মতো ঘটনা, এবং আমরা কিন্তু একজন দুজন না, এটা নিশ্চয়ই বিচারের প্রক্রিয়া শুরু হবে আপনারা দেশে ফেরার পরে। আমি তো বললাম অনেক কিছুই হবে, কোনো কিছুই আনচ্যালেঞ্জ যাবে না। সবটারই কনসিকুয়েন্স তাদের ভোগ করতে হবে। আমরা সবটাই ইন ডিউ প্রসেস অফ ল করব। আমরা ওরা রাস্তায় আমাকে ধরে মেরে ফেলছে, আমরা রাস্তায় ধরে মারার পক্ষে না। আমরা লিগাল প্রসেসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কেউ পরিত্রাণ পাবে না। যেমন বঙ্গবন্ধুর খুনিদেরকে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করে জিয়াউর রহমান তাদের পরিত্রাণ দিছিল, তারা দাম্ভিকতা নিয়ে বলতো যে আমাদের কেউ কিছু করতে পারবে না। তাদের দর্প চূর্ণ হয়ে মাটিতে মিশে গেছে, কিন্তু আমরা তাদের খুন করিনি। লিগাল প্রসেসেই তাদের বিচার করেছি। সেই বিচার কার্যকর হওয়ার ভিতর থেকে আমরা প্রতিশোধ নিয়েছি। আমরা আইনকে হাতে তুলে নেব না, আইনানুগ প্রক্রিয়ায় সব ব্যবস্থা নেব। আমরা এতক্ষণ যেটা বললাম সেটা আসলে মব সন্ত্রাসী যারা ছিল তাদের বিপক্ষে, বা তাদের কি করা হবে। শান্তিপ্রিয় জনগণ যারা আছেন বাংলাদেশের, যাদের আসলে জুলাই আগস্টে তেমন কিছু করবার ছিল না, অনেকে আসলে একেবারে ভুল বুঝে তাদেরকে যেহেতু এই ন্যারেটিভটা তৈরি করে তাদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের বিপক্ষে, সো সেই ভুলের ফাঁদে পা দিয়েছিলেন, কারণ সবাই একই রকম রাজনৈতিক সচেতন নয়। তাদের জন্য আপনাদের বার্তা কি, তারা কি পাবে? দেখুন, আমি দুইটা লোকের উদাহরণ দিই। সুপ্রিম কোর্টের একজন বিখ্যাত আইনজীবী মহসিন রশিদ, তিনি একটা ভিডিও কন্টেন্টসে বলছেন যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র কথা বলেছি, তার বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দিয়েছি, কোর্ট অঙ্গনকে কাঁপিয়ে রেখেছি। আমার এখন চৈতন্যোদয় হয়েছে, আমি ভুল করেছিলাম, আমি শেখ হাসিনার কাছে ক্ষমা চাই, দেশবাসীর কাছে ক্ষমা চাই। বিএনপি ঘরানার যে বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি এম এ আজিজ, তিনি একজন সিনিয়র সাংবাদিক। তার একটা টকশো দেখলাম, তিনি বলছেন ইউনূসের পক্ষে কথা বলেছি, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আর্টিকেল লিখেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমি একটি রাম ছাগল, শেখ হাসিনাই যথার্থ। তিনি বুঝেছেন। আজকে আমি আমার উপলব্ধির থেকে বলছি, আমি শেখ হাসিনার যে ধীশক্তি, তার কাছে হেরে গেছি। একইভাবে মাহবুব কামাল, মাসুদ কামাল, মঞ্জুরুল পান্নার থেকে শুরু করে অনেকে এই কথা বলছে, আনিস আলমগীররা। আর যারা বিভ্রান্ত হয়েছিলেন, আমি মনে করি মেটিকুলাস ডিজাইনে তাদের বিভ্রান্ত করা হয়েছে, তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ফিরে আসুন মূল স্রোতে। আমাদের এই জন্মভূমি, আমাদের শত সহস্র বছরের এই দেশ মাতৃকাকে রক্ষা করতে হবে। আপনাদের চৈতন্য উদয় হোক, শুভবুদ্ধির উদয় হোক, মিলেমিশে আমরা আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের এই সুন্দর বাংলাদেশকে আবার আমরা বিনির্মাণ করব, সকলকে সঙ্গে নিয়ে। আমার আমার একজন এখানে একজন পাকিস্তানি পরিবারের সাথে পরিচয় আছে, তো ওনার একজন ভাতিজি বাংলাদেশে পড়তেন এই 2014-15 সালে। তো তিনি তার পরিবারের কাছে, সেই মেয়ে তারপর ছাত্রী আর কি, পরিবারের সঙ্গে বলেছে যে রাত 1:30-2টার সময় সে বাইরে যেতে পারে, কোনো প্রবলেম হয় না। এবং বর্তমানে বাংলাদেশের যে নারীদের যে পরিস্থিতি, আপনার দিনের বেলাতেও কিন্তু একজন নারী সিকিউর না। এবং জামাতের যারা নেতৃবৃন্দ, তাদের আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি যে একজন নারী বের হতে পারবে, একজন মাহারাম সহ তাকে বের হতে হবে, রক্তের সম্পর্কে যারা আছে তাদের একজন নেতার বক্তব্য আমরা শুনছিলাম। এবং এখন আইন করে বাংলাদেশে সেটা না হলেও সেই পরিস্থিতি কিন্তু বাংলাদেশের নারীরাও ফেস করেছে।
এবং এই জায়গা থেকে শুধুমাত্র কিন্তু জোর ফোর্স করে এই মানুষের যে মানসিকতা এটাকে পরিবর্তন করা যাবে না। আমার কি মানে আপনার কি মনে হয় না যে আমাদের যে মাদ্রাসা নিয়ে আমাদের যে মানে দৃষ্টিভঙ্গি ছিল অথবা অ্যাক্টিভিটিস আমাদের, মানে আমি আওয়ামী লীগের কথা বলছি, সেটা ঠিক ছিল কিনা? যেমন দেখেন, একটি স্কুল যদি আপনি প্রতিষ্ঠা করতে যান, নানা জায়গায় যেতে হয় এবং প্রচুর ঘুরতে হয়, এবং সহজে একটি স্কুল প্রতিষ্ঠা করা যায় না। কিন্তু একটা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে আপনাকে কিছুই করতে হয় না, যেটা জিয়া রহমান করে রেখে গিয়েছিলেন। কোনো কারো কাছে নিয়ম মানে পারমিশনও বোধহয় নিতে হয় না, এরকম। সেই জায়গাটাকে আপনারা হাত দিবেন কিনা? না, এখানে একটু আমার ভিন্ন মত আছে। বাংলাদেশে শিক্ষা বিস্তারে আমাদের পীর অলিয়া আউলিয়া ইসলামিক স্কলাররা সেই ভারতের দেওবন্দ থেকে শুরু করে ইরান থেকে শুরু করে বিভিন্নভাবে আসছে। তারা আমাদেরকে ধর্মীয় রীতিনীতি শিখিয়েছে, নৈতিকতা শিখিয়েছে, মূল্যবোধ শিখিয়েছে। তারা এইটা শিখায় নাই যে তুমি এই ধর্ম ওই ধর্মকে ধ্বংস করে দাও, এটা শিখায় নাই। কিন্তু উগ্র একটা শ্রেণী ধর্মের অপব্যাখ্যা করছে। তারা ৭১ সালের ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে যারা আওয়ামী লীগ করে বা মুক্তিযুদ্ধের পক্ষের তাদের সম্পদকে গনিমতের মাল বলেছে। আওয়ামী লীগ করা বা হিন্দুদের মেয়েদের পাকিস্তানিদের হাতে ধরিয়ে দিয়ে বলছে যে এটা হালাল, এটা জায়েজ করা যাবে। এটা ইসলামের অপব্যাখ্যা। অনেক মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় ভালো শিক্ষা হয়, আবার অনেক মাদ্রাসায় পরিকল্পিতভাবে জঙ্গি ট্রেনিং দেওয়ানো হয়। কাজে অ্যাজ এ হোল মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলা যুক্তিসঙ্গত হবে না। আমি বলবো যারা ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে ইসলামের পরিপন্থী জঙ্গি তন্ত্রকে, যেমন বাংলা ভাই যেটা বলতো, এটা কি ইসলাম? ডেফিনেটলি ইসলাম না। তারপরে ওই আব্দুর রহমান থেকে শুরু করে অন্যান্য যারা করতো, এটা না। মুফতি হান্নান, ও তো অবয়বে ছিল একজন মাওলানা, ও যেটা করেছে সেটা। হরকাতুল জিহাদের নেতা ওই যে হাফেজ তাজউদ্দিন, তারা কি যেটা করেছে, তারা অবয়ব ব্যবহার করেছে ইসলামের, কিন্তু তারা অনইসলামিক কাজ করছে। ইসলামিক স্টেটের নাম নিয়ে সারা দুনিয়ায় যারা সন্ত্রাস করেছে, নাম রাখছে ইসলামিক স্টেট, কাজ করেছে অনইসলামিক। কাজে শেখ হাসিনা কিন্তু মাদ্রাসা শিক্ষাকে মেইন স্ট্রিমে আনার জন্য একটা পদক্ষেপ নেন। তাদেরকে জেনারেল এডুকেশনে নিতে হবে, তারা যাতে সরকারি চাকরিতে আসতে পারে, তাদের সার্টিফিকেটকে এম এর ইকুইভ্যালেন্ট করা, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেওয়া। টার্গেটটা ছিল তারা যেন মেইন স্ট্রিমের শিক্ষা, যেমন টেকনোলজিক্যাল শিক্ষা, কম্পিউটারের শিক্ষা, এগুলো তারা যেন শেখে, গোলামির ভিতরে সীমাবদ্ধ না থাকে। কারণ বাংলাদেশের 1/5 মানুষ কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে। বলছিলাম আমি কওমি মাদ্রাসা, যেখানে প্রতিদিন বলাৎকারের। আমি একটা কথা বলি, কওমি মাদ্রাসা অ্যাজ এ হোল বলাৎকারের ঘটনা ঘটে না। বলাৎকারের ঘটনা অনেক জায়গায় ঘটে, জামাতের নেতারা তো অনেক জায়গায় ঘটায়, সেটা তো কওমি মাদ্রাসা না। আমি বলছি মাদ্রাসা অ্যাজ এ হোল ধ্বংসের কোনো জায়গা না। শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করার চেষ্টা করেছেন, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র করে দিয়েছেন প্রতিটি উপজেলায়, যেটাকে পপুলারলি বলা হয় মডেল মসজিদ, আসলে ওটার নাম হলো ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। এভাবে তিনি ইসলামকে আধুনিকতার সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছেন, কারণ ইসলাম ইটসেলফ ইজ এ সায়েন্টিফিক মেথড। কিন্তু ওটাকে অপব্যাখ্যা করছে যারা ইসলামের প্রকৃত ব্যাখ্যা জানে না, ধারণা জানে না, তারা ওটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। আমি মনে করি যারা অনইসলামিক কাজ করে, যারা বলাৎকার করে, যারা রেপ করে, যারা নারীর অধিকারকে ক্ষুণ্ণ করতে চায়, যারা নারীকে ঘরে আবদ্ধ রাখতে চায়, এটা ইসলামের কনসেপ্ট না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারীরা নেতৃত্ব দিয়েছে এবং তারা ব্যবসা করেছে। কাজী নারীকে বদ্ধ করে রাখার কথা এটা আওয়ামী লীগও বলে না, ইসলামও বলে না। বরং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল সেই মেয়েরাই পরে দেখা গেল তারা একটা নাটকে যেতে পারে না, নোবেল থিয়েটারে যেতে পারে না, একটা আউটলেট উদ্বোধন করতে মেয়েরা বেরোতে পারে না। তখন তারা বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের সময় সংস্কৃতির বিকাশ ছিল, নারীর অধিকার ছিল, এম্পাওয়ারমেন্ট অফ ওমেন পাওয়ার, এটা শেখ হাসিনার সময় হয়েছে। অতীতে কেউ কিন্তু সেনাবাহিনীর মেজর জেনারেল করে নাই নারীর ভিতর থেকে, কেউ করে নাই পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল নারীর থেকে। কত ডিসি, কত এসপি, কত সচিব হয়েছে শেখ হাসিনার সময়, কত অ্যাম্বাসেডর হয়েছে শেখ হাসিনার সময়। কাজে নারীর ক্ষমতায়নটা শেখ হাসিনার সময় হয়েছে। যারা না বুঝে রাস্তায় মিছিল করেছেন তারা আমার ধারণা এখন ভেতর ভেতর অনুতপ্ত হচ্ছেন যে নারীকে বা নারী বান্ধব সরকার বা নারী বান্ধব রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি, তারাও উপলব্ধি করছে। মানে প্রশ্নটা আমি উত্তর এখনো পাইনি, সেটা হচ্ছে যে এই যে বলাৎকারের ঘটনা তো ঘটছে,
ঘটছে, মাদ্রাসাগুলোতে ঘটছে, সব মাদ্রাসার কথা আমি বলছি না, যে মাদ্রাসায় ঘটে থাকুক না কেন, আপনি কিন্তু আগে থেকে জানবেন না কোন মাদ্রাসায় বলাৎকারের ঘটনা ঘটবে। সো এই যে পরিদর্শন বা আমরা যেটা বলি ইন্সপেকশন বা সংস্কারের কোনো আওতায় মাদ্রাসাগুলো আসবে কিনা, আমাদের সময় কিন্তু একদম শেষ। না, আমি এটা সংস্কার তো একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা গতানুগতিক বিষয় না, দীর্ঘ প্রক্রিয়া। তবে নোবডি ইজ অ্যাবভ দি ল, সেটা মাদ্রাসায় করুক, মসজিদে করুক, স্কুলে করুক, মেসে করুক, আর যে আইনের আওতায় সকলকে এনে আইনের শাসনকে যদি এস্টাবলিশ করতে পারি, তাহলে কেউই দুঃশাসনটা করতে পারবে না, এবং দুঃসাহস পাবে না। আমার দাবি থাকবে যে সমাজের প্রতিটা স্তরে প্রচুর ভাবে মানসিক স্বাস্থ্যের উন্নতি যাতে ঘটানো যায়, সেই দিকে যেন নিশ্চয়ই আওয়ামী লীগ বিশেষ আর একটা জিনিস খুব দরকার, সেটা হলো সংস্কৃতির বিকাশ, অসাম্প্রদায়িকতার বিকাশ দরকার। সাংস্কৃতিক বিকাশ হলে একটা মেয়ে সে স্বাচ্ছন্দ্যে তার নিজের অধিকার বাস্তবায়ন করতে পারবে, আর একটি ছেলে বা আর একটা লোক তার উপর হামলে পড়তে পারবে না। আমাদের মেন্টাল সেট আপটার ভিতরে ভয়ঙ্কর একটা বাসাবাদে বেঁধেছে, যেটা সেটার থেকে বের করে নিয়ে আসতে হবে। মানে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি যাতে ঘটে সেই বিষয়ে নিশ্চয়ই আওয়ামী লীগ বিশেষ মনোযোগ দিবে বা তাদের বিশেষ অ্যাসাইনমেন্ট থাকবে এই ইস্যু। আমি আপনার বক্তব্য থেকেও যেটা বুঝলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ তার ঋত ক্ষমতা বা বাংলাদেশ আওয়ামী লীগ যখন আবার রাষ্ট্র ক্ষমতা ফিরে পাবে এবং তখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মীরা, তারা ওই বাড়ি পোড়ানোর বদলে বাড়ি পোড়াবে না। তারা আমি এখানে ছোট্ট করে আমি একটু ইন্টারাপ্ট করি। আওয়ামী লীগের বয়স কতদিন? 1949 সাল থেকে এখন পর্যন্ত ধরেন, তো ক্ষমতায় ছিল কতদিন? ক্ষমতায় না থেকেও যে কাজ করা যায় সেটা কিন্তু আওয়ামী লীগ দেখিয়েছে। মানুষের জাগরণ সৃষ্টি করা যায়, ঐক্য সৃষ্টি করা যায়, সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করা যায়, দুরবস্থায় ত্রাণ দিয়ে পাশে দাঁড়ানো যায়, বিধ্বস্ত লোককে সাহায্য করা যায়। কাজে আওয়ামী লীগ ক্ষমতায় না গেলেও করবে, সেটা আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি বিশ্বাস করি। এবং এখনো এই চট্টগ্রামের দুর্যোগে আমি দেখছি যে আওয়ামী লীগ, ছাত্রলীগ বা এটা দীর্ঘ ঐতিহ্য আওয়ামী লীগের। আওয়ামী লীগ এটা করে আসছে, কৃষকের ধান কেটে দেওয়ার থেকে শুরু করে কোথায় আওয়ামী লীগ নাই? করোনার সময় ত্রাণ বিতরণ আওয়ামী লীগ, সবখানেই আওয়ামী লীগ রয়েছে। ক্ষমতায় যেতে হবে এমন কথা না, মানুষের পাশে আওয়ামী লীগ ছিল, মানুষের অধিকার আদায় আওয়ামী লীগ ছিল, আগামীতেও আওয়ামী লীগ সেভাবেই দায়িত্ব পালন করবে। আপনি দেখেছেন গত 2-3 দিন ধরে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে নানা ধরনের কথাবার্তা হলো। আমরা জেনে গেলাম, অফিসিয়ালি কেউ কিছু বললো না, তাও জেনে গেলাম যে রাষ্ট্রপতি 2-1 দিনের মধ্যে পদত্যাগ করতে যাচ্ছেন। এমন সময় সালাউদ্দিন আহমেদ সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞাসাও করলো এবং তিনিও বললেন যে না, তাদের দিক থেকে রাষ্ট্রপতির পদত্যাগ করার জন্য রাষ্ট্রপতির উপর চাপ নেই। চাপ নেই যেদিন বললেন, তারপরে যে রাষ্ট্রপতি পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার সময় উনি বড় একটা চিঠি লিখলেন। সেই চিঠি 3-4 প্যারার চিঠি। নিচের প্যারাটায় উনি পদত্যাগ পত্রের বিষয়ে বললেন, কেন পদত্যাগ করছেন, আর উপরের গুলোতে উনি কি কি করেছেন, বিশেষ করে 24 অগাস্টের পর থেকে তার একটা সবিস্তার বর্ণনা ছিল। আমার প্রশ্ন হলো, আমি একটা একটা করে বলি। প্রথমত, আপনি কি মনে করেন রাষ্ট্রপতি মানে ভালোবেসে পদত্যাগ করেছেন, ওনার স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন, নাকি ওনার উপর আসলেই বিএনপির একটা চাপ ছিল? আপনার কি ধারণা? তার উপরে তো মানে 5ই আগস্টের পর থেকেই একটা চাপ ছিল, তাকে পদত্যাগ করানো, তাকে বঙ্গভবন থেকে হটিয়ে দেওয়া, বঙ্গভবন ঘেরাও করা, এনসিপি জামাতের পক্ষ থেকে, মানে তখন যে মবের মুলুক ছিল, মবের জনক ডক্টর ইউনূস মব পাঠিয়ে তাকে সেখান থেকে বঙ্গভবন ছাড়া করতে চেয়েছিলেন। তো সেসব তো অনেক চাপ ছিল। সেই চাপের সময় কিন্তু বিএনপি এবং সেনাবাহিনী রাষ্ট্রপতিকে সহায়তা করেছে বা রাষ্ট্রপতির সমর্থনে এগিয়ে গিয়েছে। তারা কোনো সাংবিধানিক সংকট চায়নি। রাজনৈতিক দল হিসেবে বিএনপি স্ট্যান্ডটা নিয়েছিল এবং সেনাবাহিনী সংবিধানের প্রতি তাদের আস্থা থেকে হয়তো এই স্ট্যান্ডটা নিয়েছিল, যে কারণে তাকে সেই সময়ে তাকে চলে যেতে হয়নি। তিনি যদি তখন চলে যেতেন কোনো কারণে, তিনিও যদি দেশ থেকে চলে যেতেন অথবা বঙ্গভবন ছেড়ে চলে যেতেন, তাহলে দেশে একটা বিরাট সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতো, যেটা বিএনপি বুঝতে পেরেছিল, যে কারণে বিএনপি তখন এই স্ট্যান্ডটা নিয়েছিল। এবং তিনি থাকার কারণেই বলেন, একটা কারণ তো বটেই যে আজকে যে আমরা একটা নির্বাচন দেখলাম এবং নির্বাচনের মধ্য দিয়ে যে একটা সরকার গঠিত হলো, নির্বাচন নিয়ে নানান কথাবার্তা বলা হচ্ছে, বিশেষ করে জামাত এনসিপির পক্ষ থেকে তো এটাকে পাতানো নির্বাচন, ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, বুকে অনেক কষ্ট বেঁধে নিয়ে তারা এটা মেনে নিয়েছেন, এসব নানান কথা বলা হয়।
এবং তার মাঝখানে তো একটা গণভোট ইস্যু আছে যেটা নিয়ে তারা অনেক সরব। এই যে বর্তমানে যে একটা সাংবিধানিক ব্যবস্থার মধ্যে আমরা গিয়েছি, সেইটা কিন্তু রাষ্ট্রপতি ওখানে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে বলে অনেক 100টা কারণ থাকতে পারে, এটা অন্যতম একটা প্রধান কারণ। এখন এই রাষ্ট্রপতি যে তাকে যে যেতে হবে এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ ছিল না, কেন উনি যাদের দ্বারা নির্বাচিত সেই সরকারের পতন হয়েছে এবং যে কারণেই হোক বিএনপি তাদের নিজস্ব পছন্দ মতো একজন রাষ্ট্রপতি চাইবেন। বর্তমান সিস্টেম বহাল আছে এবং বহাল থাকলে তারা এটা চাইবেন এবং চাইতে পারেন, এই ব্যাপারে তাদের উপরে দোষারোপ করার কোনো সুযোগ নেই। এবং বিএনপি একটা সময় পর্যন্ত অপেক্ষা করবে এটা আমরা বুঝতে পারছি না। তো বিএনপির সময়টা কি, তখন একটা আলোচনা হচ্ছিল যখন যে কবে যাবেন চুপ্পু সাহেব বা আমাদের শাহাবুদ্দিন সাহেব, তখন কিন্তু একটা আলোচনা হয়েছে যে বিএনপি এমন একটা সময়ে রাষ্ট্রপতি তাদের পছন্দের রাষ্ট্রপতিকে নির্বাচিত করবে পার্লামেন্টের মধ্য দিয়ে, যখন নেক্সট যে ইলেকশনটা হবে যদি নর্মাল পিরিয়ড থাকে 2030-এ যে ইলেকশন হবে সেই ইলেকশনের সময় ওই রাষ্ট্রপতি যেন দায়িত্বে থাকেন, উনি যেন দায়িত্বে থাকেন, তাহলে বিএনপির জন্য এটা একটা একটা এক ধরনের নিরাপত্তা বোধ করবেন তারা। না, আমি তাহলে এখানে একটু কথা বলি। আমি এখানে একটা আপনি থামাই। আপনি যেটা বলছেন যে আগামী নির্বাচন যখন হবে যদি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয় অথবা যার আন্ডারে হোক, যে রাষ্ট্রপতি থাকবেন তিনি যেন বিএনপির লোক থাকেন, যদি এই ধরনের চিন্তা তাদের মধ্যে কাজ করেন, তাহলে যদি এই রাষ্ট্রপতি তার স্বাভাবিক মেয়াদে থাকতেন তাহলেও তো উনি 2028 সালের এপ্রিলে চলে যেতেন, তারপরেও তো আরো 3 বছর বিএনপি তো তাদের রাষ্ট্রপতি অটোমেটিক্যালি পেতেন। তো এখন আমার যে প্রশ্নটা সেটা হলো গিয়ে যে একজন রাষ্ট্রপতিকে যদি মেয়াদের মাঝখানে আপনি সরিয়ে দেন, তাহলে আমরা কিন্তু সবসময় বলি রাষ্ট্রপতি পদটা একটা অরাজনৈতিক পদ এবং এখানে যিনি যান তিনি রাজনীতি থেকে পদত্যাগ করে যান। তাহলে অরাজনৈতিক সেই যে পদটা যেটা বলি আমরা, সেই বলাটা কিন্তু আর থাকলো না, কারণ একটা গভর্নমেন্ট এসে তার নিজের রাষ্ট্রপতি নিয়োগ দেওয়ার চেষ্টা করছে, আগের জনকে অপমানজনক ভাবে বিদায় দিচ্ছেন। এই যে রাষ্ট্রপতির অপমানজনক বিদায়ের একটা আমরা ধারা তৈরি করছি, এটা কি শোভন কিনা? এক কথায় উত্তর হচ্ছে এটা শোভন নয়, বাট বর্তমান রাষ্ট্রপতি যিনি ছিলেন তাকে একেবারে পুরো মেয়াদ পর্যন্ত বিএনপি রাখবে এটা আমার কখনোই মনে হয়নি। আমার মনে হয়েছে যে একটা পর্যায়ে উনি পদত্যাগ করবেন নিজের থেকে এবং বিএনপি তখন তাদের রাষ্ট্রপতি নির্বাচিত করবে, এটা তাদের এজেন্ডার মধ্যে আছে এবং তাদের প্ল্যানের অংশ। সুতরাং সেটা হয়েছে। এখন এই যে মাঝখানে কি কথা হলো, শেখ হাসিনার সাথে উনি টেলিফোন আলাপ করেছেন, মন্তব্য নিয়ে একটি পত্রিকায় এইসব বিবরণ ছাপানো হলো এবং তারপরে হাফিজ সাহেব বিদেশে ছিলেন চিকিৎসার জন্য, উনি তড়িঘড়ি করে ফেরত আসলেন, এটার মধ্যে একটা তাড়াহুড়ো লক্ষ্য করা গেছে। এটা হয়তো আরো 1 মাস পরে হলেও হতে পারত, বাট মহামান্য রাষ্ট্রপতি যেটা বলেছেন তিনি অসুস্থ এবং তার অসুস্থতার তো প্রমাণ আছে, তার হার্ট সার্জারি হয়েছে, তার পক্ষে এটা কন্টিনিউ করা একটা কঠিন কাজ হবে, এটা তো আমরা বুঝতেই পারছি। তো এই জিনিসটার ভিত্তিতে রাষ্ট্রপতি যে বিদায় নিলেন, এই বিদায়টাকে আপনি একটা নর্মাল বিদায় হিসাবে গ্রহণ করতে পারেন, যদিও আপনি নৈতিক প্রশ্নটা থেকেই যাবে যে মাঝপথে আপনি রাষ্ট্রপতিকে কেন বিদায় করবেন। তো উনি যে ছিলেন, উনি থাকার কারণে বাংলাদেশের, একটু আগেই যেটা বললাম, বাংলাদেশ একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করেছে, সেটা নিয়েও অনেক বিতর্ক থাকতে পারে, আলোচনা আছে এবং এই আলোচনাগুলো চলতে থাকবে। তো উনি যাওয়ার মধ্যে দিয়ে একটা জিনিস হয়েছে যে এখন যে বর্তমান পার্লামেন্ট বর্তমান সিস্টেম মেনেই তারা হয়তো একজন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। ঠিক আছে, তাদেরকে একটা একজন রাষ্ট্রপতি নির্বাচন করতে দেন আপনারা, 3 মাস সময় আছে, এই 3 মাসের মধ্যে নিশ্চয়ই তারা ভালো কাউকে নির্বাচিত করার চেষ্টা করবেন বা তাদের পছন্দের লোককে নির্বাচিত করার চেষ্টা করবেন। মহামান্য রাষ্ট্রপতি তার এই যে পদত্যাগ পত্র একটু দীর্ঘ হয়ে গেছে, এটা ঠিক আছে আপনি যেভাবে বলছিলেন, এটা 3 লাইনেরও পদত্যাগ পত্র হতে পারতো, 4 লাইনের হতে পারতো। আমি শারীরিকভাবে অসুস্থ, সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী আমি পদত্যাগ করছি, ফিনিশ। কিন্তু তিনি এখানে উপরের দিকে 2-একটা প্রসঙ্গ আনছেন, সেগুলো আলোচনার বিষয় হতে পারে। তিনি বলেছেন কিভাবে তিনি 106 অনুচ্ছেদ অনুসরণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন তো আগেও ছিল, কারণ আপনি যে কথা বলছেন, সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের কথা বলা হচ্ছে, সেই রেফারেন্সের ব্যাপারে মূল প্রশ্ন এক জায়গায় যে তখন সুপ্রিম কোর্ট তো বসেই নেই এবং সুপ্রিম কোর্টের
বেশ কিছু বিচারপতি, প্রধান বিচারপতি সহ তারা কোথায় ছিলেন এটা আমরা এখন জানি। তাদের একটা তালিকা যখন আমরা চাই না, মানে জোর করে একটা তালিকা তাদের কাছে চাওয়া হলো, তখন তারা তালিকা দিয়েছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে। সেই তালিকায় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং একজন সিনিয়র বিচারপতির নাম ছিল, যারা ওখানে আশ্রয় নিয়েছিলেন। তো তাহলে ওই রেফারেন্সটার কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনটাকে নিয়ম মাফিক হয়েছে এইটা উনি বলেছেন, বাট এটা দিয়ে কিন্তু ওইটাকে প্রমাণ করা যাবে না। ওটা প্রমাণ হবে, ওটা মূল প্রমাণ হবে সুপ্রিম কোর্টের জাজদের সিগনেচার করা একটা দলিল, যে দলিলটা আপনাকে দিতে হবে। এই দলিলটা আমাদের সামনে এখনো আসে নাই, কখন আসবে এটা আমরা জানি না। দলিল আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা এটাও আমরা জানি না, বাট এটা একটা আপনাদের গবেষণার বিষয় হতে পারে। জি, তবে একটা জিনিস হলো কি, এর মধ্যে মোটামুটি আমরা আলোচনা দেখছি, 2-3টা আলোচনা পেলাম। সেটা হলো যে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারে এই ধরনের। কেউ কেউ বলছেন যে দলের মধ্য থেকে নেওয়া হবে, কেউ বলছেন যে বাইরে থেকে কাউকে নেওয়া হবে, কেউ বলছেন যে বিদেশে অবস্থানরত এমন কারো নামও আমরা শুনছি। আবার এটাও শুনছি যে তাদের কোনো তাড়াহুড়া নাই, যিনি আছেন ভারপ্রাপ্ত উনিই থাকবেন। আগামী সংসদ অধিবেশনে যখন তারা সংবিধান পরিবর্তন করবেন, সেই সময় তারা রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু দিবেন নতুন সংবিধান অনুযায়ী, সেই অনুযায়ী তারা ঠিক করবেন। যদি রাষ্ট্রপতির ক্ষমতা বেশি দেওয়া হয়, তাহলে হয়তো তারা বেশি অনুগত কাউকে খুঁজবেন। এরকম আলোচনা হচ্ছে। তো আপনি কি মনে করেন যে আসলে তারা কি করতে যাচ্ছে, অথবা কি ধরনের রাষ্ট্রপতি যে ক্ষমতা, বাড়তি ক্ষমতা, একটা ক্ষমতার একটা আপনার ভারসাম্য তৈরি করার যে কথাটা বলা হচ্ছে, বিভিন্ন সময় আলোচনা হচ্ছে, আপনি কি মনে করেন তেমন কিছু নতুন সংবিধান সংশোধিত হওয়ার পর তেমন কিছু আসবে, নাকি এখনকার মতোই এই ছোট জগন্নাথের মধ্যে থাকবে রাষ্ট্রপতির ক্ষমতা? রাষ্ট্রপতি ছোট জগন্নাথ কিনা বা রাষ্ট্রপতি একটা আলংকারিক পদ কিনা এটা নিয়ে আপনি অনেক আলোচনা করতে পারেন, বাট আমরা যে সিস্টেমটা ফলো করছি পার্লামেন্টারি ডেমোক্রেসি, ব্রিটিশ সিস্টেম, সেই ব্রিটিশ সিস্টেমে রাষ্ট্রপতি ক্ষমতার ভাগাভাগি বা তাকে আরো ক্ষমতায়ন করা, এগুলোর কি খুব একটা সুযোগ আছে? সুযোগ তো নেই। সুতরাং আপনি এই বর্তমান সিস্টেমে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখতে চান কিনা সেটা হলো আসল বিষয়। আপনি যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি রাখতে চান, তাহলে রাষ্ট্রপতির বর্তমান অবস্থা যা আছে তার চেয়ে এদিক ওদিক করে হয়তো কিছু পরিবর্তন হতে পারে, বাট এমন কোন মৌলিক পরিবর্তন হবে না যেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করা হবে এবং সেই সংসদে সেরকম একটা সংবিধান সংশোধন হবে, এটা আমি প্রত্যাশা করি না আসলে। তাহলে তো আপনার প্রথমে আমাদের গভর্নমেন্ট সিস্টেম নিয়ে আগে আলোচনা করতে হবে। আপনি তাহলে কি, আমরা তো আর আমেরিকান সিস্টেমে নাই, আমরা তো রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে 91 সালে সকলে মিলেই আমরা একটা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে চলে আসছি। এবং তখন কিন্তু আপনি বিএনপির কথা খেয়াল করেন, বিএনপির গঠনতন্ত্রে, বিএনপির ঘোষণাপত্রে, বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, কোথাও তারা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের কথা বলে নেই। বাট 3 জোটের রূপরেখা অনুযায়ী যখন পার্লামেন্টে আলোচনা হয়েছে, সেই আলোচনার ভিত্তিতে সেখানে সংবিধান সংশোধন করার জন্য সম্ভবত দ্বাদশ সংশোধনী, সেটার মধ্য দিয়ে আমরা একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রবেশ করেছি। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রাষ্ট্রপতিকে হঠাৎ করে ক্ষমতায়িত করার কোনো সুযোগ নেই। আপনি ফ্রেঞ্চ মডেল ট্রাই করতে পারেন, সেটাও তাহলে আপনাকে আগে ডিসাইড করতে হবে যে কার মধ্যে কতটুকু ক্ষমতা, এবং তখন রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হবেন কিনা, অনেক কোশ্চেন আছে। এইসব সংকট নিয়ে যারা আলোচনা করেন বা সংস্কার নিয়ে যারা আলোচনা করেন, তারা আসলে মানে কিসের মধ্যে কি সংস্কার ঢুকাতে চান সেটা বোঝা খুব কঠিন। পলিটিক্যাল সায়েন্সের একাডেমিক্যালি বলেন, প্র্যাকটিক্যালি বলেন, এটা সম্ভব না। এটা সম্ভব হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকি, তাহলে অবশ্যই এটা প্রধানমন্ত্রী লিড করবেন, প্রধানমন্ত্রী সকল নির্বাহী বিভাগের প্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন। কখনো কখনো উনি রাষ্ট্রপতির সাথে কনসাল্ট করবেন, বা এবং রাষ্ট্রপতি কিছুই করতে পারবেন না প্রধানমন্ত্রীর সাথে কনসালটেশন ছাড়া। বলা হয়ে থাকে যে রাষ্ট্রপতি দুটা কাজ করতে পারেন, একটা প্রধান বিচারপতি নিয়োগ আর একটা প্রধানমন্ত্রী নিয়োগ। দুই ক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর বাইরে উনি কিছু করতে পারেন না। কেন বললাম? হ্যাঁ, প্রধানমন্ত্রী নতুন হন, কিন্তু উনি কি, ধরেন একটা দেশে নির্বাচন হলো, নির্বাচনের মধ্য দিয়ে একটা দল সংখ্যাগরিষ্ঠতা পেল, উনি কি কম সংখ্যাগরিষ্ঠ, মানে যারা অল্প ভোট পেয়েছে, তাদেরকে কি সরকার গঠনের জন্য ডাক দিতে পারেন? পারবেন না। সো আপনাকে ওটাও বাধ্য যে দেশে একটা নির্বাচন হবে, নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে যে দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে, যাদের কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের শাসন থাকবে, তাদের লিডারকে উনি বলবেন আপনি সরকার গঠন করেন। সো উনার ওখানে কিছু করার নেই আসলে। আর প্রধান বিচারপতি যে উনি নিয়োগ দেন, সেটাও কিন্তু
রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামো অনুযায়ী তার কাছে যখন যায় তখন উনি প্রধান বিচারপতি নিয়োগ দেন। এবং শাহাবুদ্দিন সাহেব তো যোগ করলেও সত্যি কথা বলেছিলেন যে মিলাদ টিলাদ করা এবং মাজার জিয়ারত করা ছাড়া ওনাদের আসলে তেমন কোনো কাজ থাকে না। আর এখন তো যে কিছু ইউনিভার্সিটির ওনারা চ্যান্সেলর হওয়ার কারণে কয়েকটি ইউনিভার্সিটিতে আমরা তাদেরকে যেতে দেখেছি, অমিত সাহেবকে বেশ কিছু প্রোগ্রামে যেতে দেখেছি এবং উনি অনেক সুন্দর সুন্দর কথা বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন। আপনি বাংলাদেশের যদি 55 বছরের ইতিহাস দেখেন, বাংলাদেশে কখনোই এমন কোন রাষ্ট্রপতি ছিল না যারা সরকারের সাথে কোনো দ্বন্দ্বে গিয়েছে, সরাসরি দ্বন্দ্বে আমরা এমন কাউকে দেখিনি। আমরা জাস্টিস শাহাবুদ্দিনের মতো এত ক্ষমতাশালী একজন প্রধান বিচারপতি যিনি রাষ্ট্রপতি হয়ে আবার প্রধান মানে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে আবার প্রধান বিচারপতি হিসেবে ফেরত গিয়েছিলেন, তাকে শেখ হাসিনা রাষ্ট্রপতি করেছিল। উনিও শেখ হাসিনার হোল পিরিয়ডে কয়টা ব্যাপারে তিনি তার মতামত ব্যক্ত করেছেন, আমরা তাকে ওপেনলি কোনো মতামত ব্যক্ত করতে দেখিনি। আমরা যেটা জানি তিনি 2-4টা আইনের ব্যাপারে কিছু ত্রুটি, স্বাভাবিকভাবে তার তো এইদিকে এক্সপার্টিভ ছিল, সুতরাং উনি ত্রুটি বিচ্যুতি তুলে ধরে আইনগুলো ফেরত পাঠিয়েছেন, পরে এগুলো ঠিক করে দেওয়ার পরে উনি সিগনেচার করে দিয়েছেন। তো বাংলাদেশের বি চৌধুরী একটা স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করেছিলেন, তার পরিণতি তো আমরা জানি। তার মধ্যে উনি রাষ্ট্রপতি থাকতেন, উনি একটা মাজার জিয়ারতের ব্যাপারে বা মাজারে যাওয়ার ব্যাপারে বলেছিলেন যে আমি ওখানে গেলে তো আমি আমার নিরপেক্ষতা নষ্ট হবে, তাহলে আমাকে দুখানে যেতে হবে, দুইখানে। তো এই কারণে তার তো থাকতে পারেননি। পরবর্তীতে আমরা রাষ্ট্রপতি বি চৌধুরী যখন দল করলেন তখন মহাখালী লাইনের উপর দিয়ে তাকে আমরা দৌড়াদৌড়ি করতে দেখেছি, তাই না? তো বাংলাদেশে আমাদের রাষ্ট্রপতিরা কে কেমন ছিলেন, কি করেছেন, শাহাবুদ্দিন সাহেব কি করেছেন, জাস্টিস শাহাবুদ্দিন, আবার এই শাহাবুদ্দিন সাহেব কি করেছেন, এগুলো আমরা মোটামুটি আমাদের জানা আছে। এখন যে বলা হয় যে শাহাবুদ্দিন সাহেব তখন সেই জুলাই মাসে ইনি কোন স্ট্যান্ড নেন, ওনার কিসের স্ট্যান্ড নেওয়া, ওনার কোন স্ট্যান্ড নেওয়ার সুযোগ ছিল কিনা? সুযোগ থাকলে না উনি স্ট্যান্ড নেবেন, কোনো সুযোগই তো ছিল না। তখন কে স্ট্যান্ড নিচ্ছে এটা তো জিজ্ঞেস করতে হবে। যারাই ছিলেন, যেখানে যারা ছিলেন, কে কোথায় কি স্ট্যান্ড নিচ্ছে আমরা তো জানি। সুতরাং ওই কারণে আপনি তাকে বকাবকি করতে পারেন, এটাও বলতে পারেন যে নৈতিকভাবে উনি হয়তো পদত্যাগ করতে পারতেন, হ্যাঁ করতে পারতেন, তিনি উনি তো করেননি। না করলে তো আমি বলতে পারি না বা ভাই তুমি করো নি, উনি করেননি, এটা তো ওনার ইচ্ছা, উনি করেননি পদত্যাগ, উনি অপেক্ষা করেছেন। কিন্তু উনি তো এই সংকটটা সামাল দিয়েছেন। উনার বঙ্গভবনে বসেই তো আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে উপদেষ্টা পরিষদ হবে, বঙ্গভবনে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে প্রধান উপদেষ্টা হবে, বঙ্গভবনে বসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারা কারা উপদেষ্টা হবেন, ওই বঙ্গভবনে বসেই তার কাছে শপথ নেওয়া হয়েছে, শপথ বাক্য পাঠ করিয়েছেন উনি, তাই না? উনি তো এসব করেছেন। এবং ওই উনার তো শাহাবুদ্দিন সাহেব হলো 3টা সরকারের শপথ গ্রহণ করাছেন। একটা 24-এর মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছিল সেটার শপথ করিয়েছেন, পরে অন্তর্বর্তীকালীন সরকার যেটা উনার 106 এর উদাহরণ দিয়ে উনি বলছেন সেটা শপথ করেছেন, এবং এই যে নির্বাচিত বিএনপি সরকার তারও শপথ উনি করিয়েছেন। তো ওই হিসাবে তিনি একজন রাষ্ট্রপতি যিনি 3টে সরকারের শপথ গ্রহণ করানোর সৌভাগ্য অর্জন করেছেন।